গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে বিষয়ের উপর ক্লাস নেব তা হলো হেজিং অ্যান্ড স্পেকুলেশন, ফরেন এক্সচেঞ্জ যে মার্কেট, যাকে আমরা ফরেক্স মার্কেট বলি, যেখানে ফরেন এক্সচেঞ্জ মানে বিভিন্ন দেশের যে ন্যাশনাল কারেন্সি কেনা বেচা হয়। এবার তোমাদের কমন সেন্স যেটা বলে যে বিক্রেতারা বা ক্রেতারা যখন কেনাকাটা করে তখন প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে কিছু লাভ করব। অর্থাৎ আমি যখন ক্রেতা হই তখন আমার ইচ্ছে কত কম দামে কিনতে পারবো, যখন আমি ওটাকে বিক্রি করতে যাই তখন মনে হয় কত বেশি দামে দিতে পারবো। তাহলে এই যে জায়গাটা কাজ করে, তাই আমরা যারা এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ডিলার হিসাবে কাজ করি, যারা আমরা ফরেন এক্সচেঞ্জের ব্যবসা করি, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কাজ করে। এখন এখানে তাহলে বুঝতেই পারছো যে যেহেতু দামের কমা বাড়া হবে, তাহলে দামের কমা বাড়া মানেই সেখানে একটা রিস্ক। এমন হতে পারে আমি যে দামে কিনলাম দাম তার থেকে কমে গেল, এমনও হতে পারে যে আমি পরে কিনবো ভাবলাম দাম বেড়ে গিয়ে আমার লোকসান হয়ে গেল। তাহলে এই যে চেষ্টাটা হচ্ছে লোকসানকে এড়িয়ে যাও, লোকসানকে এড়িয়ে আমি আমার যে প্রফিটের জায়গাটাকে শিওর করব, আমার নিরাপত্তা আমি নিশ্চিত করব ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। এই যে রিস্ককে অর্থাৎ ঝুঁকিকে কভার করার যে ব্যবস্থা, তাকে আমরা বলি হেজিং। আর যখন আমরা লাভের জন্য ঝুঁকিটাকে গ্রহণ করি তখন আবার এটাকে বলা হয় স্পেকুলেশন, ফাটকাবাজি। স্পেকুলেশন আর হেজিং হচ্ছে পরস্পরের বিপরীত। তো আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে একটু আলোকপাত করব। ফরেন এক্সচেঞ্জ মার্কেট, তোমাদের যে ইন্ডিয়ান ইকোনমি, তাতে যে এক্সটার্নাল ট্রেড, এই ট্রেডে যে ব্যালেন্স অফ পেমেন্টস, তাতে আমরা ডলার এবং বিভিন্ন কারেন্সির যে আদান প্রদান করি, তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে আমাদের থাকতে হয়, কিনতে হয়। তাই আমাদের ফরেন এক্সচেঞ্জ বিষয়টা জানা দরকার। এর আগের ক্লাসগুলোতে আমি ফিক্সড এক্সচেঞ্জ রেট এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট দুটো বলেছিলাম। ফিক্সড এক্সচেঞ্জ রেট এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের কথা বলেছিলাম। তো ফিক্সড এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটটা জানা হয়ে গেছে। এক্সচেঞ্জ রেট হচ্ছে কিছুই নয়, প্রাইস অফ ফরেন কারেন্সিকে আমরা বলি এক্সচেঞ্জ রেট। তো আমরা শুরু করি হেজিং এবং স্পেকুলেশন বিষয়টা কি। The possibility of loss because of an unfavorable change in the exchange rate is usually referred to as exchange risk. The possibility of loss because of an unfavorable change, প্রতিকূল কোনো পরিবর্তনের জন্য যে লস, তাকে আমরা বলি এক্সচেঞ্জ রিস্ক। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কাজ করে কি এক্সচেঞ্জ রিস্ক। কভারিং অ্যান এক্সচেঞ্জ রিস্ক ইজ কল্ড হেজিং, and deliberately assuming an exchange risk is called speculation. তাহলে হেজিং হচ্ছে আমরা রিস্ককে কমিয়ে দেবো, রিস্ককে আমরা অ্যাভয়েড করব। আর স্পেকুলেশন হচ্ছে মুনাফা করার জন্য আমরা ঝুঁকিটাকে নেব। এই হচ্ছে তাদের ফাংশনের মূল উদ্দেশ্য। দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট প্রোভাইডস useful services to both hedgers and speculators, as illustrated in the following example. আমরা প্রথমে consider first the case of an American exporter of computers who has just received
pound 1 lakh in the form of checking deposit at a London bank. ধরা যাক একজন আমেরিকান এক্সপোর্টার, রপ্তানিকারক, অর্থাৎ আমেরিকা থেকে সে বিক্রি করছে কি কম্পিউটার, কোথায়? ব্রিটেন, লন্ডন। এবং বিক্রি করে সে দেখলো লন্ডন ব্যাংকে তার নামে তার যে অ্যাকাউন্ট আছে সেখানে জমা পড়ে গেছে 1 লাখ পাউন্ড তার কম্পিউটারের দাম। Suppose that the American exporter wants to maintain the funds in liquid form for 3 months but does not wish to run an exchange risk. তাহলে ধরা যাক ওই আমেরিকান এক্সপোর্টার ঠিক করলো যে সে ওই 1 লাখ পাউন্ড যেটা লন্ডন ব্যাংকে জমা পড়েছে সেটা ওই অবস্থায় 3 মাস সে রাখবে, অর্থাৎ পাউন্ড আকারই থাকুক, আবার কখন দরকার পড়বে পাউন্ড। কিন্তু সঙ্গে সঙ্গে তার মাথায় কাজ করলো কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেটে একটা রিস্ক আছে, ঝুঁকি আছে। তাহলে ঝুঁকিটাকে কি করে কমিয়ে আনা যায়? ফর ইনস্ট্যান্স if in 3 months but does not wish to, for instance if in 3 months the pound sterling were to fall to $1.80 from its current price of $2, যখন সে 1 লাখ পাউন্ড পেল তখন ধরা যাক 1 পাউন্ড সমান $2, 1 পাউন্ড ইকুয়াল টু $2। তাহলে 1 পাউন্ড বিক্রি করলে বাজার থেকে সে পেতে পারে $2। যদি সে 1 লাখ পাউন্ড বিক্রি করে তাহলে পেতে পারে $2 লাখ। এবার যদি এরকম হয় যে 3 মাস পরে হতেই পারে যে পাউন্ড স্টার্লিংয়ের মূল্য ডলারের সাপেক্ষে কমে গেল, অর্থাৎ এখন হয়ে গেল 1 পাউন্ড সমান $1.80। তাহলে আমি 1 লাখ পাউন্ড ধরে রেখেছি, 3 মাস বাদে যখন আমি সেটা বিক্রি করতে গেলাম তখন আমি পাচ্ছি $1,80,000। কিন্তু আজকে যদি বিক্রি করতাম তাহলে পেতাম $2 লাখ। তাহলে আমার এক্সচেঞ্জ রিস্কের জন্য আমার $20,000 লোকসান হয়ে যাবে। The dollar equivalent of American exporters deposit to fall from 2 lakh to 1,80,000, a loss of 20,000 in just 3 months. তাহলে এটা রিস্ক। To avoid the exchange risk, the American exporter must sell the pound today in the foreign exchange market and invest the dollars 200 or the 2 lakh in the United States. তাহলে রিস্কে এড়ানোর জন্য সে আর মাথায় রাখবে না যে আমি 3 মাস রাখবো, সে আজকে বিক্রি করে দিয়ে $2 লাখ তুলে নেবে এবং সে তার ব্যবসায় বিনিয়োগ করবে। তাহলে আর এক্সচেঞ্জ রিস্কের কোনো গল্প রইল না। দ্বিতীয় যেটা হতে পারে, অ্যাজ সেকেন্ড ইলাস্ট্রেশন, অ্যাজিউম দ্যাট দ্য আমেরিকান এক্সপোর্টার এক্সপেক্টস টু রিসিভ pound 1 lakh in 3 months. Since the pounds are not available today, how can the exporter hedge against the possible depreciation of the pound? এবার আমেরিকান এক্সপোর্টার বিক্রি করছে একরকম কম্পিউটার 1 লাখ পাউন্ড, কিন্তু এখন পাউন্ড পাওয়া যাচ্ছে না, তাই এটা সে 3 মাস বাদে পাবে। তাহলে 3 মাস আগে সে 1 লাখ পাউন্ড হাতে পাবে না, তাহলে এই ক্ষেত্রে পাউন্ডের মূল্য কমে যেতে পারে, তাহলে পাউন্ডের মূল্য যদি কমে যায় তাহলে রিস্ক, এক্সচেঞ্জ রিস্ক। তাহলে এটাকে সে অ্যাভয়েড করবে কি করে? তাহলে আনসার হচ্ছে, দ্য আনসার ইজ দ্য এক্সপোর্টার মাস্ট জেনারেট এ লায়াবিলিটি ইন পাউন্ডস অফ এক্স্যাক্টলি দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ দ্য এক্সপেক্টেড সেলস প্রসিডস। কি করবে? 1 লাখ পাউন্ড আমি 3 মাস বাদে পাবো, এখন পাবো না কারণ অ্যাভেলেবেল নয়। তো আমি লন্ডন ব্যাংকে
আমি লন্ডন ব্যাংকে থেকে আমি 1,00,000 পাউন্ড ধার করলাম। আমি লন্ডন ব্যাংক থেকে 1,00,000 পাউন্ড ধার করলাম এবং 3 মাসের জন্য, 3 মাস। তাহলে দেন দ্য এক্সপোর্টার সেলস দ্য লোন প্রফিট পাউন্ডস ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তাহলে আমি 1,00,000 পাউন্ড লন্ডন ব্যাংক থেকে ধার করে বিক্রি করে $2,00,000 তুলে নিয়ে আমি ইনভেস্ট করলাম। এবার 3 মাস বাদে যে আমি 1,00,000 পাউন্ড পাবো সেটা যে আমি লন্ডন ব্যাংকে শোধ করব। এখানে আমরা বিষয়টাকে সরল করে বোঝার জন্য আমরা এখানে ইগনোর করছি ইন্টারেস্ট রেটটাকে। এখানে ইন্টারেস্ট রেট একটা ম্যাটার, কিন্তু আমরা আগে ব্যাপারটাকে বোঝার জন্য আমরা ধরেছি ইন্টারেস্ট রেট কিছু নেই। ইন্টারেস্ট রেটটা আমরা ইগনোর করছি। তাহলে 1,00,000 পাউন্ড যেটা আমি পাবো 3 মাস বাদে, তাহলে তখন পাওয়ার পর আমি লন্ডন ব্যাংকে যে ধারটা করেছিলাম সেটা, কারণ আমি যেটা পাবো সেটা আমার অ্যাসেট, লন্ডন ব্যাংকে যেটা ধার করেছিলাম সেটা লায়াবিলিটি। তাহলে আমি আগে লায়াবিলিটি ক্রিয়েট করলাম, পরে যে অ্যাসেট পাবো সেটা দিয়ে আমি মিটিয়ে দিলাম। এখন আমার পাউন্ডের দাম কমুক বাড়ুক কিছু যায় আসে না, কারণ আমি পাউন্ডের বিনিময়ে পাউন্ড দিচ্ছি, আমার ডলারের কোনো গল্প নেই। তাহলে এইভাবে আমি রিস্ককে এড়াতে পারি। তাহলে এই জায়গাটাকে আমি জিনিসটাকে করতে পারি। প্রাইস উড পাউন্ড ইন 3 months, দ্য এক্সপোর্টার ক্যান ইউজ দ্য সেলস অফ প্রসেস টু পে অফ দ্য লোন, প্রোভাইডেড হেন্স উই ইগনোর ইন্টারেস্ট ফর সেক অফ সিম্পলিসিটি। থার্ড, তৃতীয় যে ব্যাপারটা হতে পারে এক্সচেঞ্জ কীভাবে কমাতে পারি। কনসিডার দ্য কেস অফ অ্যান আমেরিকান এক্সপোর্টার অফ ব্রিটিশ অটোমোবাইলস who must pay the British exporter 1,00,000 pound in 3 months. To hedge against this sterling liability, the importer can buy sterling today in the foreign exchange market, deposit it with a British bank. এবার বলছি আমরা তৃতীয়টা, আমেরিকান ইম্পোর্টার, এতক্ষণ ছিল আমেরিকান এক্সপোর্টার, তারা কম্পিউটার বিক্রি করছিল। এবার আমেরিকান ইম্পোর্টার ব্রিটিশ অটোমোবাইল কিনছে, গাড়ি কিনছে, কার। তাহলে সেখান থেকে ব্রিটিশ ইম্পোর্টারকে দিতে হবে 1,00,000 পাউন্ড 3 মাসে, টু হেজ এগেন্স্ট দি স্টার্লিং লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি পাবে ব্রিটিশের যে এক্সপোর্টার, সে পাবে। দ্য ইম্পোর্টার বাই স্টার্লিং টুডে, আজকে কিনবে, ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ডিপোজিট ইট উইথ এ ব্রিটিশ ব্যাংক। তাহলে আজকে ডলার দিয়ে সে পাউন্ড কিনলো এবং ব্রিটিশ ব্যাংকে ডিপোজিট করে দিল, অ্যান্ড ইউজ ইট ইন 3 months টু পে অফ দ্য ডেট। অফকোর্স দিস টাইপ অফ হেজিং রিকোয়ার্স দ্য ইম্পোর্টার টু হ্যাভ আইদার আইডল ক্যাশ অর ক্রেডিট ফেসিলিটিস। তাহলে এইটা করতে গেলে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে ইম্পোর্টার তার কিন্তু লন্ডন ব্যাংকে ঋণ পাওয়ার জায়গাটা রাখতে হবে এবং তার হাতে হয়তো আইডল ক্যাশটাও রাখতে হবে, তবে সেটা করতে পারে। তাহলে এইভাবে 3টে পথে সে তার হেজিংটাকে করে এক্সচেঞ্জ রিস্কটাকে কমাতে পারে। তাহলে তোমরা আশা করি জায়গাটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে বুঝতে হবে। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এর ওপরে এর পরের ক্লাসে আমি এমসিকিউ নিয়ে আসবো, কোশ্চেন্স অ্যান্সার্স। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার যে অনলাইন কোচিং ক্লাস, যদি মনে হয় বিসিএস ইউপিএসসি রিক্রুটমেন্টের ওপর কোচিংয়ের প্রয়োজন আছে, তাহলে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।